আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। দেশ জুড়ে নানা অপকর্ম, খোদ ঢাকা মহানগরীতে যে নৃশংসতা এই শহরের মানুষ দেখলো বা গোটা দেশের মানুষ দেখলো, তাতে লজ্জায় মাথা হেট হয়ে যায়। যে রাজনৈতিক দলটির নেতৃবৃন্দ বা কর্মীদের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে, শুধু এই ঘটনা নয়, গত কয়েক মাসে সারা দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, অনেক সময় আমি বলেছি কিছু তারা করেছে, কিছু তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। আবার দল কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে, আমি বিএনপির কথা বলছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। রাষ্ট্রের, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। আমরা বিএনপি নেতাদের কাছ থেকে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে শুনেছি যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন যে তাদের নেতা কর্মীকে যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের ধরবার জন্য, গ্রেপ্তার করবার জন্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটা দেখি না। হতে পারে যে দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বা স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবর্গ এখানে বাধা সৃষ্টি করতে পারেন, কিন্তু সেটা তারা করেছেন বা কাউকে গ্রেপ্তার করলে খুব বেশি প্রতিবাদ হয়েছে, সমালোচনা হয়েছে, সেরকমটা কিন্তু আমরা দেখিনি। আর সেরকম কোনো বাধার সম্মুখীন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে বিএনপির মূল নেতার কোনো যোগাযোগ নেই বা তারা তাকে রিচ করতে পারেন না, এটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। বা তারা জাতীয়ভাবে জানিয়ে দিতে পারেন যে আমরা এটা করছি, এই অন্যায়ের ব্যবস্থা নিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে বাধা দিচ্ছে। এটা কেন হচ্ছে? যদি এরকম একটা ধারণা আমরা দাঁড় করাই যে সরকার বা সরকারের কোনো কোনো মহল চাইছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা, রাজনৈতিক শক্তিগুলো, এমনকি বিএনপি, তারা অজনপ্রিয় হোক, জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হোক, সরকার কি প্রচ্ছন্নভাবে সেটা চাইছে? হতে পারে। বা সরকার কি বিএনপিকে এইরকম সমালোচনার মুখে ঠেলে দিয়ে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে জনপ্রিয় করতে বা সামনে আনতে চাইছে? হতে পারে, নাও হতে পারে। জবাবটা সরকারের দিক থেকে দিতে হবে। বাংলাদেশের একটা প্রধান সমস্যা গভর্নেন্সের সমস্যা। আমরা বহুদিন ধরে বলছি, আগেও ছিল, এখনো আছে। যেমন ধরা যাক, একটা ছোট্ট উদাহরণেই, জুলাই অগাস্টের আন্দোলনের সময় বাংলাদেশের দেয়ালে দেয়ালে, বিশেষ করে ঢাকার দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি আমরা দেখেছি, সেটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, দৃষ্টি আকর্ষণ করেছে। জনগণের কথা, তরুণদের কথা দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে। কিন্তু একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে সেই আন্দোলন সংগ্রামের 10-11 মাস পরে বাংলাদেশের যে কেপিআই গুলো আছে, কি পয়েন্ট ইনস্টলেশন, যেখানে কোনো ধরনের দেয়াল লিখন, গ্রাফিতি হোক, অন্য যে কোনো কিছু, কোনো পোস্টার লাগানো নিষেধ। সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে সেসব কি পয়েন্ট ইনস্টলেশনে, এমনকি যে মেট্রো স্টেশনগুলোতেও দেয়ালে দেয়ালে আমরা নানান নতুন নতুন গ্রাফিতি দেখতে পাচ্ছি। এগুলো আসলে এক ধরনের গভর্নেন্সের দুর্বলতা, সৌন্দর্য বোধ সম্পর্কে, পরিমিতি বোধ সম্পর্কে আমাদের যে ধারণার অভাব, তার একটা প্রকাশ বলে আমার কাছে মনে হয়। আমরা লক্ষ্য করছি যে যেখানে আলো সেখানেই যেন এখন ভয়। ঢাকা শহরের ঠিক বুকের ভেতরে পুরনো ঢাকা, এবং আমার একটা বিশেষ আবেগ রয়েছে যে পুরনো ঢাকা আমার নিজের জন্ম, যেটা ইতিহাস, সংস্কৃতি আর বর্ণিল জীবনের প্রতিচ্ছবি হবার কথা ছিল, সেই পুরনো ঢাকাই এখন এক নৃশংস বাস্তবতার নাম হয়ে উঠেছে। সোহাগ নামের একজন ভাঙারি ব্যবসায়ী, যিনি লাল চাঁদ নামে পরিচিত ছিলেন, তাকে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে প্রকাশ্যে দিনের আলোয় অসংখ্য মানুষের সামনে কংক্রিটের ব্লক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যে পুরনো ঢাকায় আমার জন্মের কথা বললাম, আর বিশেষ করে বললে ওই মিটফোর্ড হসপিটালেই আমার নিজের জন্ম। ভাবতেও কষ্ট হয়, সেই আমাদের শৈশবের, কৈশোরের ছিমছাম পুরনো শহর, পুরনো ঢাকায় এই ধরনের ঘটনা ঘটছে। এই বর্বরতা শুধু তার মৃত্যুই নয়, সোহাগের মৃত্যুই নয়, আমাদের সামষ্টিক বিবেকের মৃত্যু কিনা, এই প্রশ্ন আজ উঠেছে। সোহাগের স্ত্রী লাকি আক্তারের প্রশ্ন ছিল, একজন মানুষকে এত নৃশংসভাবে কিভাবে হত্যা করতে পারে? গলায় কাঁপন, চোখে আতঙ্ক আর ঠোঁটের কোণে অসহায় ক্ষোভ। তিনি শুধু ফাঁসি চান না, লাকি চান এই বর্বরতা আর কোনো
সন্তানের বাবার জীবনে না আসুক। ঘটনার বিবরণ শোনাই যেন অসহনীয়। সোহাগকে টেনে হিচড়ে বের করে আনা হয় দোকান থেকে, তারপর ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে এলো পাতারি পেটানো হয়। আশপাশের মানুষ চেয়ে চেয়ে দেখে, কেউ কেউ ভিডিও করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল হতে দেখি। কতটা অমানবিক একটা সমাজ, রাষ্ট্র, একটা দেশের মানুষ হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা নতুন নয়, প্রথম নয়, এর আগেও এটা ঘটেছে। সোহাগ মারা যাচ্ছে কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। পরে তাকে মিটফোর্ড হাসপাতালের গেট 3-এর সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে তার শরীরের উপর একের পর এক কংক্রিটের ব্লক ফেলা হয় আর মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করা হয়। তার গায়ে থাকা জামা কাপড় খুলে ফেলা হয় আর তারপর সেই বিবস্ত্র নিথর দেহের ওপর দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে খুনিরা। এই উল্লাসের চিত্র আমরা কিন্তু এর আগেও দেখেছি। মনে আছে সেই বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় যখন আওয়ামী লীগ আন্দোলন করছে, সেই আন্দোলনের সময় এরকম মানুষ মেরে লাশের উপরে দাঁড়িয়ে উল্লাস দেখেছি। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সোহাগের মৃত্যুর এই ঘটনা আমাদেরকে সেটাই মনে করিয়ে দেয়, মানবিকতার লেশ মাত্র আমাদের মধ্যে নেই। আমরা শুধু খবর পড়িনি, সেই ফুটেজও দেখেছি, যেটা আমি বলছিলাম যে মানুষ ভিডিও করছে কিন্তু মানুষটাকে বাঁচাবার চেষ্টা করছে না। এটা কি সেই শহরে যেখানে একসময় ছাত্ররা রাস্তায় নেমে বলেছিল অন্যায় অন্যায়? এটা কি সেই শহরে যেখানে 1 বছর আগে গুলির মুখে দাঁড়িয়ে মানুষ বলেছিল স্বৈরাচার পতন চাই? এখন প্রশ্ন হচ্ছে, সেই মানুষেরা আজ কোথায়? কেন তারা তখন প্রতিবাদ করতে পারে কিন্তু এখন একজনের উপর পাথরের ঘায়ে মৃত্যুর দৃশ্য দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে? তারা কি ক্লান্ত? নাকি এই সমাজ এখন এতটাই সহিংসতার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে বা মব ভায়োলেন্স, মব জাস্টিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে এই দৃশ্য তাদের আর নাড়া দেয় না? এই দেশে ব্যবসা করতে গেলে রাজনৈতিক ছত্রছায়া লাগে, চাঁদা দিতে হয়, এলাকা ভাগাভাগি করতে হয়, আমরা সবাই সেটা জানি। সোহাগ তার ব্যবসা বাড়াচ্ছিল কিন্তু সোজা পথে, সিন্ডিকেটকে পাত্তা না দিয়ে। তাই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়, হুমকি দেয়, গুদাম তালাবদ্ধ করে, টাকা দাবি করে, টাকা না দিলে প্রাণ যাবে, এটাই ছিল হিসেব। সোহাগ টাকা দেননি এবং সেই হিসাবই তার প্রাণ নিয়ে নিল। জানা যাচ্ছে সোহাগ এবং তার খুনিরা সবাই কোনো না কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় সোহাগ এক স্থানীয় প্রভাবশালী নেতার আশীর্বাদে ব্যবসা করতেন বলে অভিযোগ আছে। সরকার পতনের পর তিনি যুব দলের সঙ্গে যুক্ত হন। আবার যিনি খুনের মূল হোতা হিসেবে অভিযুক্ত, সেই মাহমুদুল হাসান মহিন, নিজেকে যুব দলের নেতাই দাবি করেন। তিনি চকবাজার যুব দলের সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে যুক্ত ছিলেন বা দৌড়ে আছেন। স্থানীয় দোকানীদের কাছ থেকে চাঁদা আদায়, হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ নেয়া, এসব অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এদেশে ক্ষমতা বদলায় কিন্তু অপরাধের চরিত্রটা বদলায় না, বরং অপরাধীরা ক্ষমতার পরিবর্তনে নিজেদের রাজনৈতিক পরিচয় বদলায়। প্রয়োজন হলে দলের নাম বদলায়, মতবাদ বদলায়, কিন্তু যা বদলায় না তা হলো চাঁদাবাজির সংস্কৃতি, সহিংসতা এবং শাস্তিহীনতার আত্মবিশ্বাস। খুলনার দৌলতপুরে একই দিনে আরো একটি হত্যাকাণ্ড ঘটে। সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং রক কেটে হত্যা করা হয় নিজ বাসার সামনেই।
কাটার গল্প আমরা জানি, কারা রক আগে কাটতো সেটাও আমরা জানি। এই মাহবুবুর কিছুদিন আগেই কুয়েটের সংঘর্ষে রামদাহাতে দাঁড়িয়েছিলেন। সেই ছবি ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করে যুবদল, অথচ সেটি হয়তো তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কেউ বলছেন যে রাজনৈতিক প্রতিপক্ষের কাজ, কেউ বলছেন এলাকা ভিত্তিক আধিপত্য, কিন্তু বাস্তবতা হলো এই সমাজে রাজনৈতিক ব্যবহার যোগ্যতা শেষ হলেই মানুষ হয়ে যায় নিঃসহায় শিকার। চাঁদপুরে জুমার নামাজ শেষে এক ইমামকে মসজিদের ভেতরে কুপিয়ে আহত করা হয়, আপনারা অনেকেই জানেন। অভিযোগ খুতবা পছন্দ হয়নি, তাকে শাতিম বলে অভিযুক্ত করা হয়, যেন রাষ্ট্র, সমাজ বা বিচার ব্যবস্থা সবই বাতিল হয়ে গেছে। ব্যক্তিগত বিশ্বাসই এখন আইন। এইসব ঘটনায় রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন? আমি শুরুতে খানিকটা বোঝাবার চেষ্টা করছিলাম আপনাদেরকে। আইন উপদেষ্টা আমাদের অগ্রজ প্রতিম বন্ধু আসিফ নজরুল জানিয়েছেন, লালচাঁদ হত্যাকাণ্ডের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে, শাস্তি নিশ্চিত হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 4 জন গ্রেপ্তার হয়েছে, আরো অভিযুক্তদের ধরা হবে। যুবদল এবং ছাত্রদল বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে। এসব শোনার পরও আশ্বস্ত হতে পারছি না আমরা, কারণ আমরা জানি বহিষ্কার মানেই দায় মুক্তি নয়, বরং দলের মুখ রক্ষা করবার একটা চেষ্টা। আমার অনুরোধ থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের প্রতি, সামনে নির্বাচন যখনই হোক হবে, সেই নির্বাচনে অনেকে প্রার্থী হতে চাইছেন, এবং সম্ভাব্য প্রার্থী যারা বা মোটামুটি নিশ্চিত প্রার্থী যারা, তাদেরকে তিনি যেন অবিলম্বে এই বার্তা ব্যক্তিগতভাবে পৌঁছান যে তার এলাকায় যে কোনো ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের অপকর্ম ঘটলে, চাঁদাবাজি, দখলবাজি, হত্যাকাণ্ড, হানাহানি, ওইসব ব্যক্তিবর্গের মনোনয়ন অনিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, একথা বলতেই পারা যায় যে সব অপরাধের দায় কি ওই নেতৃবৃন্দের? নিশ্চয়ই না। কিন্তু মিস্টার তারেক রহমানকে এটা দেখতে হবে যে ওই এলাকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, বিশেষ করে যারা নির্বাচন করবেন বা করতে চাইছেন বা অতীতে করেছেন, সম্ভাব্য প্রার্থী, তারা কি ধরনের অ্যাকশন নিচ্ছেন, তারা দলের নেতাকর্মীদের কতটা শৃঙ্খলার মধ্যে রাখতে পারছেন, সেটা তাকে দেখতে হবে এবং বুঝতে হবে। এই কাজটা তিনি অনতিবিলম্বে করবেন, না হলে এর পুরো দায় তার দলের উপরে বর্তাবে এবং শেষ পর্যন্ত এর জন্য সাফারিংসটা যেটা হবে সেটা মূলত তারই হবে। আর মানুষ তো সাফার করছেই। বাংলাদেশে যেটা আমরা দেখি যে বিচার শুরু হলো শেষ হয় না, এটাই এদেশের একটা চেনা নিয়ম। এই মুহূর্তে প্রশ্ন করা জরুরি, রাজনীতি কি খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? বড় দলগুলো কি শুধুই ক্ষমতায় যাবার জন্য অপরাধীদের ব্যবহার করছে? যদি তাই হয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পরটাই কি খুন, সন্ত্রাসের রক্তাক্ত রাস্তায় তৈরি হচ্ছে? আরেকটা ভয়াবহ বিষয় হচ্ছে, আমরা যত না হত্যাকাণ্ডে আতঙ্কিত হচ্ছি, তার চেয়ে বেশি হতাশ হচ্ছি জনতার নীরবতায়। যেটা আমি একটু আগেই বলছিলাম, ভিডিওতে দেখা গেছে এক রক্তাক্ত মানুষ পড়ে আছে, আর পাশেই দাঁড়িয়ে শত শত লোক, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ বাঁচাতে যায়নি। এমনকি হাসপাতালের ভেতরেও কেউ সাড়া দেয়নি। আমরা কি হয়ে গেছি? আত্মরক্ষা ছাড়া আর কোনো অনুভূতি কি বাকি নেই? মানুষ কিভাবে এত নিস্পৃহ হতে পারে? এবার যদি রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল এবং সমাজ সবাই মিলে এই ঘটনার দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়, তাহলে এটাই হবে নতুন স্বাভাবিক, নিউ নর্মাল। তখন খুন হবে আরো সোহাগ, রাস্তায় গড়াগড়ি খাবে আরো নিথর দেহ। আমরা দেখব কেউ দাঁড়িয়ে হাসছে,
কেউ ভিডিও করছে, কেউ লাইক দিচ্ছে, কেউ শেয়ার করছে। এটাই কি আমরা চাই? এটাই কি ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ? সোহাগের স্ত্রী এবং সন্তানদের মুখের দিকে তাকান। এই দেশে জন্ম নেওয়ার অপরাধে তারা এখন এতিম, স্বামীহারা। এই রাষ্ট্র যদি এই হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে শুধু সোহাগের খুন নয়, প্রতিটি মানুষের নিরাপত্তা বোধ, ন্যায়ের উপর বিশ্বাস আর ভবিষ্যতের উপর ভরসা সবই ধ্বংস হয়ে যাবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান বা আগস্টের গণ অভ্যুত্থান আমাদের আশাবাদী করেছিল। মানুষ বলেছিল পরিবর্তন চাই, কিন্তু যদি এই পরিবর্তন কেবল ক্ষমতার পালা বদলে সীমাবদ্ধ থাকে, নৈতিকতা ও মানবিকতা না আসে, তাহলে সে পরিবর্তন শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সোহাগ শুধু একজন ব্যক্তি নন, তিনি এক সমাজের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব, প্রতিবেশিত্ব, ন্যায়বোধ সবকিছুর জায়গায় বসেছে ভয়ের রাজনীতি, ভয়ের সংস্কৃতি, চাঁদার দাপট আর প্রাণনাশের ভয়। তাকে হত্যা করা মানে আমাদের নৈতিকতা, আমাদের সিস্টেম, আমাদের সমাজবোধ সবকিছুকেই একসঙ্গে খুন করা। এখনো সময় আছে। এখনই যদি অপরাধীদের বিচার না হয়, শাস্তি না হয়, তাহলে আগামী দিনগুলোতে এই দৃশ্য হবে আরো ভয়াবহ, আরো ঘন ঘন। আমরা কি প্রস্তুত সে সময়ের জন্যে, নাকি এখনই থামিয়ে দেব এই বিভৎসতার পথ চলা? শেষ করবার আগে বলি, শব্দ চয়নে সতর্ক হন। মিষ্টি কথা চেরা ভেজে না, এ কথা যেমন ঠিক, কিন্তু মিষ্টি কথা দিয়ে মানুষের মন জয় করা সহজ। আর আপনার কটু কথা, কঠিন কথা সম্পর্কের ত্যক্ততা বাড়িয়ে তোলে। কাজে কথাবার্তায় সচেতন হন। আর সবচেয়ে বড় কথা, যে বিষয় নিয়ে আজকে কথা বললাম, মানবিক হয়ে উঠুন, মানুষ হয়ে উঠুন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।